আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারি বাংলা কলেজ ঢাকা দ্বাদশ শ্রেণীর সব বিষয়ের শিক্ষার্থী, বাণিজ্য, বিজ্ঞান এবং মানবিক শাখার সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি তোমরা আল্লাহ পাকের রহমতে ভালো আছো। যে যেখানেই আছো অনেক সময় পর তোমাদের সাথে আমরা আবার অনলাইন ক্লাস কার্যক্রমে যুক্ত হয়েছি। সময় চলে গেছে অনেক, এর মধ্যেই তোমরা হয়তো লেখাপড়ার ভেতর দিয়েই সময় কাটিয়েছো। যে কারণেই হোক, এখন নিজেদেরকে আবার নতুন উদ্যমে নতুনভাবে তৈরি করতে হবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখন থেকে প্রতিটা মুহূর্ত যদি কাজে লাগাও তাহলে তোমরা সফলতা পাবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা রাখি। তোমাদের সামনে আজ যে বিষয়গুলো আমরা উপস্থাপন করব সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের অংশ, উল্লেখযোগ্য অংশ, দ্বিতীয় পত্র, বিষয় কোড 102। আমি USM মাহমুদা ফারুকা, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ। আমরা আলোচনা করব বাংলা বানানের নিয়ম। কেন এতটা বছর পরেও সেই নার্সারি থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত এসেও আমাদের বাংলা বানানের নিয়ম শিখতে হচ্ছে, শেখাতে হচ্ছে? কারণ আমাদের মাতৃভাষা বাংলা, আমরা জন্মগ্রহণ করেই বাংলা ভাষায় কথা বলি, বাংলা শুনি, কিন্তু বাংলা বানানের নিয়ম সম্পর্কে একেবারেই অসচেতন। বাংলা বানান, এই অসচেতনতাই এখন পর্যন্ত আমাদের অনার্স পর্যায়ে গিয়েও এই নিয়ম শিখতে হচ্ছে। আমরা পড়ার সময় লক্ষ্য করি না, দেখার সময় সুন্দর সচেতনভাবে দেখি না। যেটুকু পড়ি বা দেখি ভাষা ভাষা, বিশেষ করে বই যখন আমরা পড়ি বা পেপার পত্রিকা যখন পড়ি, তখন যদি আমরা একটু সচেতনভাবে পড়ি তাহলে হয়তো বানানগুলো আমাদের চোখে ঠিকভাবে পড়বে। কিন্তু আমরা সেগুলো ঠিকমতো করি না দেখে অনেক বানান আমরা ভুল করছি। অতএব বাংলা ভাষা শুদ্ধভাবে, সুষ্ঠুভাবে লিখতে গেলে বাংলা বানান সম্পর্কে জানাটা খুবই জরুরি। কারণ একই শব্দের একাধিক বানান বিভ্রান্তি ঘটে যায়, যেটা আমাদের কাছে দৃষ্টিকটু, শ্রুতিকটু এবং বাংলা বানানোর ক্ষেত্রে সেটা একটু অমার্জনীয় অপরাধ বলে আমরা গণ্য করি। বিশেষ করে বাংলা ভাষা যখন শিখছি তখন বাংলা বানানকেও আমাদেরকে শুদ্ধভাবে শিখতে হবে। এই শুদ্ধভাবে বানান শিখতে গিয়েই প্রথম যে বানানের নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে, সেই 1935 সালে বাংলা বানানের নিয়ম তৈরিতে যে সংস্কারক কমিটি গঠন করেছিল, সেই কমিটি 1936 সালে বাংলা বানানের একটা নিয়ম দাঁড় করিয়েছিল। পরবর্তীকালে বাংলা বানানকে শৃঙ্খলাবদ্ধ করতে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় উদ্যোগী হয়েছিল। আমাদের বাংলাদেশেও টেক্সট বুক বোর্ড, বাংলা একাডেমি আলাদা আলাদা বানানের নিয়ম বা রীতি তৈরি করেছে। কিন্তু পরবর্তীকালে বাংলা একাডেমি এবং টেক্সট বুক বোর্ড এক বানান রীতিতে সম্মতি হয়েছেন। সেক্ষেত্রে আমরা সর্বত্রই
বাংলা একাডেমির বানান রীতিটাকে সমর্থন করি, মেনে চলি। তো বাংলা একাডেমির বানান রীতির যে নিয়ম দেওয়া আছে সেখানে তৎসম এবং অতৎসম দুটো শব্দের নিয়ম দেওয়া আছে। এখন এই আমরা তৎসম বা অতৎসম শব্দের বানানের নিয়ম আলোচনা করব না, আমরা আরেকটু এগিয়ে গিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আমাদের পরীক্ষায় আসে, বিশেষ করে বানান শুদ্ধ করে লেখার বিষয়টা, সেখানে গিয়ে আমরা আলোচনা করব। আর তৎসম শব্দ কি আর অতৎসম শব্দ কি এটা সম্পর্কে হয়তো তোমাদের জানা আছে, তারপর আমি এক কথায় বলে দিই যে তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো কোনো রকম পরিবর্তন ছাড়াই আমরা বাংলা ভাষায় ব্যবহার করি হুবহু, সেগুলি হচ্ছে তৎসম শব্দ। আর এই তৎসম শব্দের উল্লেখযোগ্য যে নিয়ম আছে এগুলো আমরা পরবর্তী যদি কখনো ক্লাস নেই তখন সেগুলো আলোচনা করব। আর অতৎসম শব্দ হচ্ছে যে এই সংস্কৃত এই তৎসম শব্দগুলোর কিঞ্চিত পরিবর্তিত করে যে শব্দগুলো বাংলায় ব্যবহার হয় সেগুলো হচ্ছে অতৎসম শব্দ। এখন এই তৎসম শব্দ অতৎসম শব্দ কোনগুলো এগুলো জানার জন্য আমাদের পড়াশোনার প্রয়োজন, বেশি বেশি পড়ার প্রয়োজন, বেশি বেশি দেখার প্রয়োজন, বেশি বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তোমরা একটু মনোযোগ দাও, একটু সচেতন হও, দেখবে যে আর শিক্ষার্থীরা যে সমস্ত ভুল করে থাকে সেগুলো আর করবে না। আমরা তাই যে ভুলগুলো তোমরা করো স্বল্প বিস্তর আলোচনা করার চেষ্টা করছি। একটু লক্ষ্য করবে যে আমরা কি ভুল লিখি। বানানের অশুদ্ধি বা বাক্যে ব্যবহৃত শব্দাবলীর নির্ভুল লেখার ক্ষেত্রে আমরা ভুল লিখি। পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে বা বানানের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে 3টি বানান ভুল করলে 1 নাম্বার কেটে দিতে হয়। এরকমই যদি হয় তাহলে দেখা যাচ্ছে এই যে একটা প্রবাদ বাক্য আছে, ঠক বাস্তে গা উজাড়। আমরা যদি এরকম বানান ধরে ধরে দেখি তাহলে হয়তো ছেলেদেরকে মাইনাস নাম্বারে দিয়ে দিতে হয় শুধু তাদের সচেতনতার অভাবে। সেই জন্য বিশেষ করে বাক্যের মধ্যে বা আলাদা করে বানান লিখতে গেলে অবশ্যই শুদ্ধভাবে বানানগুলো লেখার চেষ্টা করতে হবে। বাক্য গঠনের ক্ষেত্রে আমরা বাক্যের পদের অপপ্রয়োগ করি, বানানের ক্ষেত্রে বাক্যের পদবিন্যাসের ক্ষেত্রেও আমরা বানান ভুল করে থাকি। আবার আরেকটা ভুল করি যেটা পরীক্ষার প্রশ্নে লেখা থাকে, সাধু ও চলিত ভাষার মিশ্রণ দোষণীয়, সেক্ষেত্রে আমাদের সংশোধন শুদ্ধ থাকতে হবে। সাধারণত আমরা যে ভুলগুলো করে থাকি তার এক নাম্বার হচ্ছে, তোমরা লক্ষ্য করো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, পরীক্ষায় যে বানানগুলো আসে প্রশ্নে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। সাধারণত বিশেষণ শব্দের শেষে ইকার হয়। তখন বিশেষণ কি মনেই আসতে পারে যে যখন ক্লাস করি সরাসরি তখন হয়তো ছাত্রদেরকে জিজ্ঞেস করতে পারে বিশেষণ কি, তার মধ্যে 100 জনের মধ্যে 2 জন বলতে পারে, বাকিরা কেউ বলতে পারে না। তাহলে বিশেষ্য কি, আগে বিশেষ্য জানতে হবে তারপরে বিশেষণ জানতে হবে। বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম, জাতি হোক ব্যক্তি হোক, নাম হলো বিশেষ্য। এই জাতি ব্যক্তি বা অন্যান্য যা কিছু তাদের যে বিশেষ গুণ সেটাই হচ্ছে বিশেষণ। তাহলে বিশেষ্য থেকে বিশেষণ করতে গেলে শব্দের শেষে দীর্ঘ ইকার ব্যবহার করতে হয়। দেখো কয়েকটা উদাহরণ, যেমন উৎসাহ, উৎসাহী বিশেষণ, বিশেষ্য ত্যাগ, ত্যাগী, লোভ, লোভী, জীব, জীবী, শরীর, শরীরী। এই যে বানানগুলো, এই বানানগুলো লক্ষ্য রাখার বিষয়। বিশেষ্য শব্দগুলো যদি জানি তাহলে তা থেকে কিভাবে বিশেষণ করতে হয় সেটা আমরা বের করতে পারবো। এখন এই বিশেষণ থেকে যখন আমরা নতুন শব্দ তৈরি করব তখন কি ধরনের পরিবর্তন হয়
সেটা একটু লক্ষ্য রাখো যে এই বিশেষণ জাতীয় শব্দের পর তা, তয় বফলা, ইনি, সভা, সমিতি, পরিষদ, ভাব, ভাবে, তত্ত্ব, বিদ্যা, জগৎ, বাচক এই জাতীয় শব্দগুলো যদি আমরা যোগ করি তাহলে কি হবে? পূর্বের অর্থাৎ বিশেষণবাচক শব্দের দীর্ঘিকার কি হয়ে যাবে? রস্যিকার হয়ে যাবে। একটু লক্ষ্য রাখো, কি হয়ে যাবে? রস্যিকার হয়ে যাবে। মূল শব্দ যদি হয় মন্ত্র, এটা বিশেষ্য, এটা এখন যখন বিশেষণ হবে মন্ত্রী, এর সাথে যখন আমরা তয় বফলা বা এই প্রত্যয় যুক্ত করব তখন হয়ে যাবে মন্ত্রিত্ব। দায়, দায় শব্দ থেকে যখন দায়িত্ব হয়ে যাবে তখন রস্যিকার হয়ে যাবে। এইভাবে আমরা অনেক শব্দ আলোচনা করি, একটা একটা করে দেখো। প্রতিযোগ, মূল শব্দ হচ্ছে প্রতিযোগ, বিশেষ্য, এর সাথে যখন তা প্রত্যয় যুক্ত হচ্ছে তখন হয়ে যাচ্ছে প্রতিযোগিতা। লক্ষ্য রাখো, এই যোগিতা রস্যিকার হয়ে যাচ্ছে। এই ভুলগুলো কিন্তু ছাত্রছাত্রীরা করেই থাকে, প্রতিযোগিতা বানান সবসময় দীর্ঘিকার দিয়ে দেয়। মূল শব্দ প্রতিযোগ এবং তার সাথে তা যুক্ত হচ্ছে, প্রতিযোগিতা হয়ে যাচ্ছে। উপকারী যোগ দিয়ে তা যোগ দিলে কি হচ্ছে? উপকারিতা। লক্ষ্য রাখো, এইভাবে আমাদের বানান শুদ্ধ করে লিখতে হয়। পরীক্ষায় কিন্তু এই শব্দগুলো আসে, মন্ত্রিত্ব আসে, দায়িত্ব আসে, গুরুত্ব আসে, প্রতিযোগিতা আসে। এই শব্দগুলো যখন আসে ছেলেরা ভুল করেই ভুলটাই লিখে দেয় শুদ্ধ করার, কারণ তাদের পড়ার বা জানার পরিধিটা অনেক সীমিত। একটা নিয়ম শিখলে দেখা যাচ্ছে সেই অনেকগুলো শেখা যায়। আমরা আরেকবার আসি পেছনে, যে কি কি যুক্ত করতে পারি আমরা শব্দের শেষে। তয় বফলা, তা, নি, ইনি, সভা, পরিষদ, ভাব, ভাবে, তত্ত্ব, বিদ্যা, জগৎ, বিভিন্ন এই শব্দগুলো যোগ করার ফলে কি হয়ে যাচ্ছে? বিশেষণের দীর্ঘিকার রস্যিকার হয়ে যাচ্ছে। বিশেষণ কোনগুলো বিশেষ্য, কোনগুলো বিশেষ্য আরেকবার দেখো। উৎসাহ, ত্যাগ, লোভ, জীব, শরীর, এই শব্দগুলো কিন্তু সবই বিশেষ্য। এগুলো বিশেষণ হচ্ছে কিভাবে? দীর্ঘিকার যোগ করে। উৎসাহী, ত্যাগী, লোভী, জীবী, শরীরী, এইভাবে অনেক শব্দ, শব্দ আছে। একবার করে যদি তোমরা একটু চোখ বুলাতে তাহলে দেখবে যে একটা নিয়ম শিখে তোমরা 100টা বানান শিখতে পারছো। তো একটা একটা করে বানান শিখতে গেলে তখন কিন্তু খেই হারিয়ে ফেলবে। ফলে এই নিয়ম যদি শেখো যে সাধারণত বিশেষ্য শব্দের সাথে দীর্ঘিকার যোগ করে কি হয়? বিশেষণ হয়, এবং বিশেষণের সাথে যখন আমরা এই শব্দগুলো যুক্ত করি, তা, তয় বফলা, নি, সভা, পরিষদ, ভাব, ভাবে, তত্ত্ব, বিদ্যা, জগৎ, বাচক ইত্যাদি যোগ করা হয়, তখন ওই শব্দের শেষের দীর্ঘিকার কি হয়ে যায়? রস্যিকার হয়ে যায়। বিভিন্নভাবে আমরা এই বিষয়গুলো আলোচনা বাদ দিই। আবার এই বিশেষণ থেকে যখন এই দীর্ঘিকার বিশেষণ শব্দের শেষে যে যুক্ত করছি আমরা, তয় বফলা, ত, সভা, সমিতি, জগৎ, ভাবে, এগুলো যখন উঠে যাবে তখন কিন্তু আবার বিশেষণ হয়ে যাবে, তখন সেটা আবার দীর্ঘিকার উঠিয়ে দিলে সেটা দীর্ঘিকার হয়ে যাবে, আবার দীর্ঘিকার উঠিয়ে দিলে সে শব্দটা বিশেষ্য হয়ে যাবে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তীতে আসি, কয়েকটা করে উদাহরণ দিয়ে যাই। দেখো, ইনি, অধিকার, অধিকারী, এর সাথে যখন ইনি প্রত্যয় যুক্ত হচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে? অধিকারিণী। অভিমান শব্দের সাথে ইনি যুক্ত হচ্ছে, সেখানে হয়ে যাচ্ছে
অভিমানিনী। সভা, সমিতি, পরিষদ, ভাব, ভাবে, তত্ত্ব, বিদ্যা, জগৎ, বাচক, এই জাতীয় শব্দ কিভাবে হচ্ছে? এইগুলো পরীক্ষায় প্রায়ই আসে। এই যে বিশেষ করে প্রাণীবিদ্যা, মন্ত্রী পরিষদ, মন্ত্রিত্ব, মন্ত্রিসভা, এগুলো কিন্তু পরীক্ষা আসে। এখন প্রাণীর সাথে যখন প্রাণের সাথে প্রাণী হয়ে বিদ্যা কি হয়ে যাচ্ছে? প্রাণীবিদ্যা রস্বীকার হয়ে যাচ্ছে। মন্ত্রীর সাথে পরিষদ যুক্ত হয়ে মন্ত্রী পরিষদ হয়ে যাচ্ছে। মন্ত্র, মন্ত্রী যুক্ত হয়ে পরিষদ যুক্ত হয়ে মন্ত্রিত্ব, মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ, এগুলো নিয়ম আমরা লক্ষ্য করছি। কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু আবার এই নিয়ম খাটে না। যেমন নারীত্ব, গোপীনাথ, এই শব্দ, কিছু শব্দ আছে যেগুলোর সাথে আর কোনোভাবে চেঞ্জ হয় না। ইয় বা অনিয় প্রত্যয় যুক্ত হয় শব্দের শেষে, সেক্ষেত্রে দীর্ঘিকার অপরিবর্তনীয় থাকে। যেমন জল, জলীয়, রাষ্ট্র, রাষ্ট্রীয়, এইভাবে অনেক শব্দ আছে। নাটক, নাটকীয়, হ্যাঁ, পূজা, পূজনীয়, বঙ্গ, বঙ্গীয়, শাস্ত্র, শাস্ত্রীয়, এই জাতীয় শব্দগুলো লক্ষ্য রাখবে। স্বর্গ, স্বর্গীয়। আর একটা বিষয় তোমাদের সাথে আমি আসছি পরে। শব্দের শেষে যখন আমরা ইক প্রত্যয় যুক্ত করি তখন সেটার কিছু পরিবর্তন হয়, অর্থাৎ এখানে আদিস্বরের বৃদ্ধি ঘটে। অনুষ্ঠান যোগ ইক, আনুষ্ঠানিক, এইখানে অনুষ্ঠানের জায়গা আ হয়ে যাচ্ছে, এটাকে বলে আদিস্বরের বৃদ্ধি। গণিত যোগ ইক, গাণিতিক। বিমান যোগ ইক, বৈমানিক। প্রত্যহ যোগ ইক, প্রাত্যহিক। এইভাবে যখন দেখবে যে প্রচুর বানান তোমরা একটা নিয়মের মধ্যেই, একটা ছকের মধ্যে করে ফেলতে পারবে। কি হবে? শব্দের শেষে ইক প্রত্যয় যুক্ত হলেই এই বিষয়গুলো হবে। শুরুতে আদিস্বরের বৃদ্ধি ঘটবে, পরবর্তীতে শব্দটা রস্বীকার হয়ে যাচ্ছে। অনুষ্ঠান যোগ ইক, আনুষ্ঠানিক। গণিত যোগ ইক, গাণিতিক। ইচ্ছা যোগ ইক, ঐচ্ছিক। ইতিহাস যোগ ইক, ঐচ্ছিক। এই সর্বক্ষেত্রে আমরা দেখছি যে আদিস্বরের বৃদ্ধি ঘটছে। উপন্যাস যোগ ইক, ঔপন্যাসিক। পুরাণ যোগ ইক, পৌরাণিক। এগুলো তোমরা দেখতে পাচ্ছ। বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা জানি রস্বীকার এবং রস্যকার হবে সর্বক্ষেত্রেই। দাবি, উজির, এরকম আর অনেক শব্দ আছে। দেশ, ভাষা, জাতির নামের ক্ষেত্রেও ইকার হবে, রস্বীকার হবে। আমেরিকা, ইতালি, জাপানি, এই জাতীয় শব্দগুলো যখন তোমরা পাবে তখন দেখবে এগুলো সহজ হয়ে যাচ্ছে। একটি বানান সম্পর্কে তোমাদেরকে বলি। জীব, জীবী, বিষয়টা লক্ষ্য করো। জীব থেকে হয়ে গেল জীবী। জীবী বানানটা যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটা সবসময় দীর্ঘিকার হবে। জীবী আর কোনোভাবেই রস্বীকার হবে না। যেমন চাকরিজীবী, শ্রমজীবী, মৎস্যজীবী, বুদ্ধিজীবী, অনুজীবী, এই জাতীয় শব্দ সব জীবী, শব্দের শেষে জীবী মানেই দীর্ঘিকার। এখানে কোনো রকম পরিবর্তন ঘটবে না। কিন্তু জীবীর সাথে যখন কা প্রত্যয় যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে রস্বীকার। যেমন জীবিকা, এখানে কোনো প্রত্যয় জাতীয় শব্দ যুক্ত হলেই তখনই সেটা হয়ে যাবে রস্বীকার। তৎসম শব্দ তাদের উচ্চারণ যদি তৎসম শব্দের মতো না হয়, আমাদের আঞ্চলিকতার মধ্যে ঢুকে যায়, তখন সেটা রস্যকার হয়ে যাবে। যেমন ধূলি, ধূলি বানান দীর্ঘকার। ধুলো হলেই সেটা
রস্যকার হয়ে যাবে। পূজা দীর্ঘকার, পুজো হলেই সেটা রস্যকার হয়ে যাবে। যেমন কূপ, কূপ মানে তোমরা জানো জল একটা নির্দিষ্ট গর্ত করে যেখানে জল ধারণ করে সেটা হলো কূপ, কয় দীর্ঘ পকূপ, সেটা হয়ে যায় কুয়ো। যখন কুয়ো বলি তখন সেটা রস্যকার হয়ে যায়। এইভাবে আমরা দেখব, যেমন ভূমি দীর্ঘকার, কিন্তু যখন ভুঁই বলি আমরা তখন সেটা রস্যকার হয়ে যাবে। তোমরা এগুলো একটু লক্ষ্য রাখবে। এইভাবে আমাদের তৎসম শব্দ আছে, তদ্ভব শব্দ আছে, পরিবর্তিত হয়ে আছে, দেশি শব্দ আছে। কিছু কিছু দেশি শব্দ আছে যেগুলো কখনোই চেঞ্জ হবে না, যেমন কুলো, ঘুড়ি, চাউল, ঝুড়ি, তেঁতুল, মুড়ি, কোল, পেট, এগুলো মানে দেশি শব্দ। এগুলো ওইভাবেই খাঁটি দেশি শব্দ, বানানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু তৎসম থেকে যখনই তদ্ভব হবে তখনই সেটা রস্যকার হয়ে যাবে। একবার বলেছি, আবারও শোনো, যেমন কূপ, কুয়ো, তুলা, তুলো, ধুলি, ধুলো, হ্যাঁ, এই জাতীয় শব্দগুলো হচ্ছে তৎসম থেকে একটু পরিবর্তিত হচ্ছে, সেজন্য এগুলো রস্যকার হয়ে যাচ্ছে। আর তৎসম বানান, শব্দের যে বানান আমাদের আছে সেটা অপরিবর্তিত থাকবে, সেটা আমরা আগেই বলেছি। শূন্য, রূপ, নারী, নারীত্ব, এই শব্দগুলো আর কখনোই চেঞ্জ হবে না, এইভাবে চলছে। আর একটা বিষয় লক্ষ্য রাখবে তোমরা, যেটা যখন সময়ের প্রয়োজনে আমাদের দেশের যারা বানান গবেষণা করে পরিবর্তন করেন, তারা যখন যে বানানটা পরিবর্তন করছে সাথে সাথে সেই বানানটা টুকে রাখা উচিত, এবং সেটা প্র্যাকটিস করলেই তখন দেখা যাবে। আমরা যেমন ঈদ এখন রস্যিকার দিয়ে লেখা হচ্ছে, এরকম আরও অনেক দেখবে তোমরা। বাংলা একাডেমির কর্তৃক অনেক বানান এখন পরিবর্তন করছে, সেগুলো প্রায়শই আসে পেপার পত্রিকা, ওগুলো চর্চার মধ্য দিয়ে আমাদের সঠিক বানানটা ব্যবহার করতে পারবো আমরা। তারপরে দেখো, বাংলা বানানের একটা শব্দ আছে অদ্ভুত। ভূত, এই এক অদ্ভুত আর ভুতুড়ে, এখানে বানানটা একটু ভুল আছে, এখানে হবে অদ্ভুত। এবং অদ্ভুত শব্দের ভূত ছাড়া প্রায় সমস্তই ভূতই দীর্ঘকার। শব্দের মধ্যে এই ভূত যদি থাকে, যে অদ্ভুত, এই ভূত ছাড়া প্রায় সমস্ত ভূতই দীর্ঘকার হবে। যেমন অভূতপূর্ব, প্রভূত, একীভূত, দ্রবীভূত, সমীভূত, এই শব্দগুলোর মাঝখানে এগুলো দীর্ঘকার হবে। তো অদ্ভুত বানানটা লিখতে গিয়ে আমরা কখনোই রস্যকারের পরিবর্তে দীর্ঘকার দিতে পারবো না। দু এবং সু, এই দুটো উপসর্গ, এই দুটো উপসর্গের ব্যবহারের ক্ষেত্রে রস্য এবং দুটোই রস্য, সু দিয়ে যা কিছু আছে সবই ভালো, অতএব সু দিলে সেটা রস্যকার। আর দু বা দূর, এই জাতীয় শব্দ যদি কোনো শব্দের শুরুতে থাকে, দু দিয়ে যে শব্দ শুরু হবে সেই শব্দের অর্থ যদি নেগেটিভ হয় তখন অবশ্যই সেই বানানটা কি হবে, রস্যকার হবে, কখনোই তখন দীর্ঘকার দেওয়া যাবে না। এরকম তোমরা যদি একটু প্র্যাকটিস করো, আমি তোমাদের বলছি, এবং তোমরাও বাসায় এগুলো নিয়ে একটু চর্চা করবে, তাহলে দেখবে কত বানান সহজ হয়ে গেছে। তাহলে দু একটি উপসর্গ, আমরা আগেই বলেছি। এই দু দিয়ে যখন কোনো শব্দের শুরু হয়, সেই শব্দটা যদি নেগেটিভ হয়, অর্থটা একটু মন্দ সেন্সে ব্যবহৃত হয়, তখন আমাদের এটাকে অবশ্যই রস্যকার। কয়েকটা শব্দ যেমন বলি আমি, তোমরা দেখো, যে দুর্যোগ, দুর্নীতি, এই দুটো বানান আমরা পরীক্ষার খাতায় ছাত্রদের দেখি, এখন খুব সুন্দর করে প্রশ্নে আছে রস্যকার, কিন্তু তারা দীর্ঘকার, দুর্যোগ বানানে দীর্ঘকার দিচ্ছে, দুর্নীতি বানানে দীর্ঘকার দিয়ে দিচ্ছে। এইগুলো ভুল যেন আর তোমাদের না হয়। এছাড়াও আরও অনেক বানান আছে, যেমন
দুঃশাসন, দুঃসময়, দুঃসহ, দুঃসাধ্য, দুঃস্বপ্ন, দূরদৃষ্ট, দূরপনেয়, দুরবস্থা, দুরভিসন্ধি, দুরাকাঙ্ক্ষা, দুর্নীতি, দুর্বল, দুর্নাম, দুশ্চরিত্র, দুশ্চিন্তা, দুর্ভিক্ষ, দুর্ভোগ, দুর্ব্যবহার, দুর্ভাবনা, দুর্বুদ্ধি, দুষ্প্রাপ্য, দুষ্কর্ম। এই যে দুস্তর, এই অনেক শব্দ, আরও শব্দ আছে। এই সব শব্দগুলো অর্থ কোনোটাই ভালো নয়। ফলে এই যখন আমরা শব্দের মধ্যে কোনো ভালো না এরকম কিছু পাবো, দু দিয়ে শুরু হবে, তাহলে সে আমরা একটা নিশ্চিন্তে কি রস্যকার বসাবো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, মনেই রাখতে হবে। কেন ব্যতিক্রম হচ্ছে? ব্যতিক্রম হচ্ছে এই শব্দগুলো সরাসরি তৎসম শব্দ, যেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়। যেমন দূষণীয় এবং দূষিত, দুটো বানান দীর্ঘকার। দূষণ এবং দূষিত, লক্ষ্য রেখো এই বানান দুটো কিন্তু দীর্ঘকার। এই ক্ষেত্রে আমাদের এই দুটো বানান অর্থই খারাপ, অর্থ মন্দ সেন্সে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এটা আমরা ব্যবহার করছি। বানানের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, দূষণ এবং দূষিত। এখন আসো পরবর্তী ক্ষেত্রে দয় দীর্ঘ। এই দয় দীর্ঘ যেখানে থাকবে সেখানেই একটা ভেতরে অর্থ থাকবে শব্দটার দূর বা দূরত্ব দিয়ে। এই ধরনের ধারণা থাকলেই আমরা সেখানে দীর্ঘকার ব্যবহার করব নিশ্চিন্তে। এখানে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। দূরত্ব যদি কোনো শব্দের মধ্যে বোঝায়, অবশ্যই সেটা দয় দীর্ঘ বসবে। যেমন দূর, দূরত্ব, দূরগামী ট্রেন, দূরদর্শী লোক, দূরপাল্লা, দূরপ্রাচ্য, দূরবর্তী, দূরবীক্ষণ, দূরাগত, দূরান্বয়, এই জাতীয় শব্দগুলো আমাদের সব ক্ষেত্রেই দীর্ঘকার। আর দুটো বানান ব্যতিক্রম আছে, সেটা একটা হচ্ছে দূর্বা, যেটা শব্দ হচ্ছে ঘাস, আর একটা হচ্ছে দূত। দূত শব্দ দীর্ঘকার। দূত শব্দটাও কিন্তু দূরাগত কোনো খবর নিয়ে আসা। এইভাবে যদি আমরা পড়ি, তোমরাও যদি একটু পড়ো, তাহলে দেখবে বাংলা বানানে তেমন কোনো ভুল তোমরা আর করবে না। পরবর্তীতে অবশ্যই দেখা যাচ্ছে যে তোমরা এই বিষয়গুলো শুদ্ধ বা সঠিক প্রয়োগ তোমরা করতে পারবে। আরেকটা বিষয় দেখো, জফলা সম্পর্কেও সতর্কতা হতে হবে বানানের ক্ষেত্রে। সাধারণত বিশেষণের ক্ষেত্রে জফলা ব্যবহৃত হয়। শব্দটা বিশেষণ থেকে যখন বিশেষ্য করতে হয়, তখন অনেক সময় জফলা ব্যবহার করতে হয়। দেখো কিভাবে করা হচ্ছে। দরিদ্র, এটা বিশেষণ। যখন দারিদ্র করা হচ্ছে, তখন এটা কি হয়ে যাচ্ছে? জফলা, আদিস্বরের বৃদ্ধি হচ্ছে এবং শব্দের শেষে জফলা বসছে। এরকম অনেক শব্দ আছে। বিচিত্র শব্দ যখন আমরা করি, তখন যখন বৈচিত্র্য করি, তখন এটা আদিস্বরের বৃদ্ধি এবং জফলা হচ্ছে। দীর্ঘ, দৈর্ঘ্য, সমর্থ, সামর্থ্য, নিষ্কর্মা, নৈষ্কর্ম, সমগ্র, সামগ্র। এইভাবে শব্দগুলো যদি আমরা শিখি, তাহলে খুবই তোমরা উপকৃত হবে। পরবর্তীতে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর একটা বিষয়, যে বর্ণের উপর যদি রেপ থাকে, তাহলে কি হয়? অক্ষরের দ্বিত হবে না। যেমন ধর্ম, ধম্ম, উপরে যে উচ্চারণ হচ্ছে দুইটা ম, কিন্তু সেক্ষেত্রে আমরা আর রেপ ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, সূর্য, সূর্য, এই বানানটা একটু দেখো। তারপরে জফলা, সৌন্দর্য, সৌন্দর্য, যেগুলো ভুল, আমরা ভুল করি, এগুলো ভুল করা যাবে না। ধার্য, ধার্য, তখন আর জফলা দেওয়া যাবে না। পূর্ত, পূর্ত, তয় তয় হবে না। কর্তা, কর্তা,
শুদ্ধ কর্তা তয় তয় রে পাগার, কিন্তু তয় তয় হবে না, অর্থাৎ বানানে দিত হবে না। বানানের আরেকটা বড় একটা অংশ নিয়ে বসে আছে মূর্ধন্য স, দন্ত স এবং তালিবস্য। এই দন্ত স, তালিবস্য, মূর্ধন্য স এটাকে আমরা একটা সূত্রের আরেকটা নিয়মের মধ্যে ফেলতে পারি, সেটা হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধান। এই নত্যবিধান সত্যবিধান বিষয়টা যে শব্দগুলো তৎসম শব্দের মধ্যে যে তালিবস্য, মূর্ধন্য, দন্ত স আছে সেগুলোকে সতর্কতার সাথেই আমাদেরকে মানে ব্যবহার করতে হবে। মূর্ধন্য স থাকলে মূর্ধন্য স, দন্ত স থাকলে দন্ত স, তালিবস্য থাকলে তালিবস্য আমাদের লিখতে হবে। কিন্তু যদি এটা আমরা ফেলি যে বিদেশি বানানের ক্ষেত্রে মূর্ধন্য স হবে না, তারপরে ক্রিয়াবাচক শব্দের শেষে মূর্ধন্য স হবে না, এইভাবে যদি করি, আবার কিছু আছে সন্ধির নিয়ম অনুযায়ী কখনো মূর্ধন্য স বসে, কখন দন্ত স বসে, এগুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এর পরবর্তীতে যদি আমি কখনো ক্লাস করি নেই তোমাদের, তখন আমি নত্যবিধান এবং সত্যবিধান সম্পর্কিত বিশদ আলোচনা করব। এই ক্লাস সময়ের মধ্যে নত্যবিধান এবং সত্যবিধান সম্পর্কে আলোচনা করা সম্ভব হচ্ছে না। আমরা আরও দুই একটা নিয়মের মধ্যে চলে যাই। দেখো যে বানানের ক্ষেত্রে আবিষ্কার, নিষ্পাপ, সন্ধিতে বিসর্গ স্থানে মূর্ধন্য স হয়, যেমন পরিষ্কার, আবিষ্কার, এরকম অনেক আছে। পুরস্কারে দন্ত স হয়, হ্যাঁ, এইভাবে অনেক শব্দ আছে। প্রত্যয়, সন্ধি, সমাস, অন্যান্য বিষয়ে অশুদ্ধি সম্পর্কে আমাদের কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে এগুলো প্রয়োগের ক্ষেত্রে। যেমন অধীন, আমরা অধীন হচ্ছে শুদ্ধ, অধীনস্থ ভুল, একত্রিত ভুল, একত্র শুদ্ধ। এখানে তোমাদের দেওয়া আছে যে শব্দগুলো তা বা ত প্রত্যয়ের প্রয়োগের ক্ষেত্রে আমরা অনেক ভুল করে থাকি। আলস্য, অলসতা, সখ্য, এগুলো শুদ্ধ, অথচ আমরা খুব সচরাচর আলস্যতা বা সখ্যতা এই শব্দগুলো ব্যবহার করি, এগুলো আসলে ভুল। আর সন্ধি বিষয়ক অনেক অশুদ্ধি আমরা ব্যবহার করি। বানান শুদ্ধগুলো দেখো, লক্ষ্য করো। অদ্যবোধি, অদ্যবোধি, হ্যাঁ, মুখচ্ছবি, মুখছবি, উপরযুক্ত, উপরোক্ত, এই শব্দগুলো আমরা ভুল করে করি। তারপরে সমাস গঠিত কিছু শব্দ আছে অশুদ্ধ আমরা করি। দিবারাত্র, দিবারাত্রি, এটা ভুল, আমরা দিবারাত্র বলি না, আমরা দিবারাত্রি বলি। নিরপরাধ, এটা হচ্ছে শুদ্ধ, নিরপরাধী হচ্ছে অশুদ্ধ। এইভাবে আমরা একে একে যদি চেষ্টা করি, দেখবে তোমরা ভুল থেকে বেরিয়ে আসতে পারবে। সমার্থ শব্দের বাহুল্যজনিত অশুদ্ধ আমরা করি, যেমন অশ্রু, সাথে আমরা অশ্রু জল, স্বাস্থ্য, সুস্বাস্থ্য, স্বাগত, সুস্বাগত বা স্বাগতম হবে না, সুযোগ আগত, স্বাগত, আমরা এখানে সুস্বাগতও দেই, আবার অনেক সময় স্বাগতম দেই। স্বাগতম শব্দটা ভুল, সুযোগ আগত, স্বাগত। উৎকর্ষবাচক কিছু শব্দ থাকে, তর, তম, প্রত্যয়জনিত অশুদ্ধি আমরা করে থাকি। কনিষ্ঠ, সর্বকনিষ্ঠ, কনিষ্ঠতম হলো ভুল। শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, এই আমাদের শ্রেষ্ঠতম বলি, এগুলো আমরা ভুল। তাহলে আমরা অনেক কিছু আছে যে একটু অসচেতনতার কারণে আমরা এই ভুলগুলো প্রায়শই করে থাকি। ফলে এই ভুলগুলো আর করা চলবে না। আজ তোমরা এই পর্যন্ত যে আমরা আলোচনা করলাম, প্রায় 21টা নিয়ম আমরা আলোচনা করেছি। এইগুলোই হচ্ছে বাংলা বানান শুদ্ধ করে লেখার ক্ষেত্রে, বাংলা বানান শুদ্ধ করে লেখার ক্ষেত্রে তোমাদেরকে যথেষ্ট সহায়তা করবে। আসলে কি হয়েছে জানো, তোমরা মাতৃভাষা বলে বাংলাকে অনেকটা অবজ্ঞা করো। কারণ মনে করো এটা তো আমার মাতৃভাষা, পরীক্ষার আগের দিন রাতে পড়ে পরীক্ষা দিতে যাব। আসলে
বাংলা ব্যাকরণটাও কিন্তু গণিতের মতো। গণিতের তোমরা যারা বিশেষ করে এসএসসি পর্যন্ত সবাই গণিত করেছো, এসএসসিতে গিয়ে হয়তো বাণিজ্য এবং মানবিক বিষয়ের গণিত নেই, সায়েন্সের ছেলেদের গণিত আছে, কিন্তু সায়েন্সের ছেলেরাই বেশি এই বিষয়গুলোকে, বাংলাকে, ইংরেজিকে পাশে রাখে, যেটা পরে পড়বো। এই পরে পড়বো করতে করতে দেখা যাচ্ছে তাদের সায়েন্সের বিষয়গুলো তারা ভালো না করছে, বাংলা ইংরেজিতে একটু দুর্বল হয়ে যাচ্ছে। তো গণিত শিখতে যে সূত্রগুলো লাগে, বাংলা শেখার ক্ষেত্রেও প্রতিটা ব্যাকরণিক যে বিষয়গুলো আছে সেটা অনেকটা সূত্রের মতো। সূত্র খালি মুখস্থ করলেই আমি যে আমার শব্দের মধ্যে ব্যবহার করতে পারবো তা না। এই ব্যবহার করতে গেলে কি করতে হবে? আমাদের প্র্যাকটিস করতে হবে, চর্চা চর্চা চর্চা। তো গণিতে যেমন সূত্র শিখে পরীক্ষার হলে গিয়ে সেই সূত্র কোন গণিত অঙ্কের মধ্যে কোন সূত্রটা খাটবে তখন যেমন করে উত্তর মেলানো কঠিন, এটা যদি আগের পরীক্ষার আগে চর্চা না থাকে সম্ভব না। প্রত্যেকটা সূত্র এক একটা অঙ্কের মধ্যে খাটাতে গেলে তোমার সময় শেষ হয়ে যাবে। তো বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও হয়তো আমাদের মাতৃভাষা একটু সহজ আমাদের কাছে মনে হয়, তো এটা যদি তোমরা চর্চা করো বেশি বেশি করে, না হোক অন্তত যখন একটু অবসর পাবে, যখন সুযোগ থাকবে, একটু বইগুলো যদি একটু মনোযোগ দিয়ে পড়ো, বিশেষ করে তোমাদের বাংলা প্রথম পত্র আছে, এই বাংলা প্রথম পত্র যদি মনোযোগ দিয়ে পড়ো, প্রতিটা গল্প কবিতা এইগুলোর মধ্যে বানান খুব কম ভুল আছে। আরেকটা বিষয় হচ্ছে যে পেপার যখন তোমরা পড়ো, সংবাদপত্রে বাংলা বানানের শেখার একটা বৃহত্তর পরিসর। এইখানে বাংলা যে পেপারই পত্রিকায় তোমরা পড়ো না কেন, সাপ্তাহিক পড়ো, প্রতিদিনকার পেপার পড়ো, যেটা দৈনিক পত্রিকা বা সাপ্তাহিক পত্রিকা বা সাপ্তাহিক পত্রিকা যে সমস্ত গল্প কবিতা ছাপা হয়, প্রবন্ধ, এগুলোর মধ্যে বানানকে কঠিনতমভাবে মানা হয়, একটা বানানও যাতে ভুল না যায়, সেগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে দেখবে যে বানান তোমাদের কাছে কতটা সহজ হয়ে গেছে। কেননা প্রতিটা জিনিসই হচ্ছে চর্চার বিষয়, প্রতিটা জিনিসই হচ্ছে সাধনার বিষয়। সাধনা করলে, চর্চা করলে কোনোটাই কঠিন নয়। কিন্তু এটা যদি আমরা রাতারাতি করতে চাই তাহলে সেটা আমাদের কাছে এই বলে না, অসুখ হলে প্রতিদিনের চিকিৎসা যদি করো তাহলে আস্তে আস্তে শুদ্ধ হবে, কিন্তু একসাথে যদি এক সপ্তাহের ওষুধ খাও তাহলে সেটা তোমার হজম হবে না। তো সেরকমই ভাষার শেখার ক্ষেত্রে বাংলা বানান সম্পর্কে খুবই সচেতন হওয়া দরকার সবারই। আমরা যারা বাংলা ভাষা পড়ছি, যারা শেখাচ্ছি, যারা শিখছি, শেখা হচ্ছে প্রতিদিনের একটা চর্চা। বাংলা বানান শুদ্ধের বই আছে, সেই বইগুলো যদি তোমরা একটু সাথে রাখো, দেখবে বাংলা একাডেমি কর্তৃক যে বাংলা বই আছে বানানের, সেটা যদি দেখো তাহলে দেখবে যে তোমরা এই বানানগুলো আস্তে আস্তে শুদ্ধ হয়ে উঠে আসছো। আর একটা বিষয় যেটা আমরা লক্ষ্য রাখতে হবে, যে আমরা যে একাদশ শ্রেণী বা গল্প কবিতা নাটক উপন্যাস পড়ি, এই যে এই নাটক উপন্যাস কবিতা যারা লিখছেন, কবি, ঔপন্যাসিক, সাহিত্যিক, প্রাবন্ধিক, তাদের নামটা শুদ্ধ করে লেখাটাও একটা শেখার বিষয়। আমি রবীন্দ্রনাথ নাম লিখতে গিয়ে ভুল করলাম, মানিক বন্দ্যোপাধ্যায় নাম লিখতে গিয়ে ভুল করলাম, তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখতে গেলে ভুল করলাম, জীবনানন্দ দাশ লিখতে গিয়ে ভুল করলাম, জসিমউদ্দিন লিখতে গিয়ে ভুল করলাম। এই ভুলগুলো কিন্তু প্রায় ক্ষমার অযোগ্য। বিশেষ করে যখন কোনো বিষয় লেখা হয়, লেখকের নাম, সে নামগুলো অবশ্যই সঠিকভাবে তোমাদের শিখতে হবে না। তোমাদের পাঠ্যপুস্তকে যে নামগুলো দেখাচ্ছে কবি সাহিত্যিকদের, এই নামগুলো অবশ্যই তোমরা সঠিকভাবে চর্চা করবে। তোমরা পড়ো ঠিকই, কিন্তু যখনই কবি সাহিত্যিকের নাম লেখো, জসিমউদ্দিন নাম লিখতে গিয়ে রস্বীকার দিয়ে দাও, উদ্দিন বানান লিখতে গিয়ে দয় দয় না দিয়ে দয় দয় দিয়ে দাও। তারপরে দেখা যাচ্ছে
জীবনানন্দ দাশ লিখতে গিয়ে জীবনানন্দ দাস লিখে ফেলো, দাসের জায়গায় তালিবস্য দিয়ে দাও, বন্দ্যোপাধ্যায়ের জায়গায় জফলা দাও না, কখনো বন্দ্যোপাধ্যায়, কখনো বঙ্গোপাধ্যায়, কখনো বন্ধুপাধ্যায়। কতভাবে যে তোমরা চর্চা করো সেটা খাতা না দেখালে তোমরা বুঝতে পারবে না। হয়তো আমরা ক্লাসে চেষ্টা করি তোমরা যেন শেখো, কিন্তু তোমরা ক্লাসেও শিখতে চাও না। যাই হোক, এখন তো যেহেতু আমরা ক্লাসের বাইরে আছি, এখন অন্তত তোমরা প্রতিদিন যে অংশটুকু তোমরা ক্লাসে আসতে, এখন সেই রকমভাবে রুটিন মতো করে করে ক্লাসের মতো করে পড়ো। আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে, অবশ্যই বানান সম্পর্কে তোমরা সুষ্ঠুভাবে বানান প্রয়োগ করতে পারবে। তো তোমরা যে যেখানেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের প্রতি সবসময় আমাদের দোয়া রইল। চারিপাশের যে পারিপার্শ্বিকতা আছে চলছে, আমরা যে সেই পারিপার্শ্বিকতা আর দেখে শুনে বুঝে তোমরা চলবে, যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনার সাথে যেন তোমরা জড়িয়ে না পারো। বাবা মায়ের কথা শুনবে, বাবা মায়ের পরামর্শ অনুযায়ী চলবে, তাহলে দেখবে জীবনটা অনেক সুন্দর হবে। তাহলে সবাই ভালো থেকো। আগামী কোনো আবার তোমাদের সাথে ক্লাস নেব বাংলা বানান সম্পর্কে। আরও যেগুলো আছে তোমার নত্যবিধান, সত্যবিধান বা আরও যে নিয়মগুলো আছে, আশা করি সেই নিয়মগুলো আমি তোমাদের কাছে আমার চেষ্টা থাকবে তোমাদেরকে বোঝানোর বা শেখানোর। তোমরা যদি একটু শিখে থাকো তাহলেও আমরা উপকৃত আমার হব বা আমার প্রয়াস সার্থক হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয় মিনিট হয়েছে?